পয়সা শুধুমাত্র কাগজের টুকরো বা ডিজিটাল নম্বর মোটেই নয়। আসলে এটি আমাদের চিন্তা, আমাদের নির্ধারণা এবং আমাদের লাইফের ডাইরেকশনটি নির্ধারিত করে। কিছু লোকেরা এটিকে খুব দ্রুত গতিতে উপার্জন করে কিন্তু এক জায়গায় রাখতে পারে না। কিছু লোকেরা সামান্য ইনকামের পরও খুব বেশি ধনী হয়ে যায়। আসলে এমনটি কেন হয়? পয়সা উপার্জন করা, সেভিং করা এবং বাড়ানোর সাইকোলজিটিকে আপনি বুঝুন। এছাড়া কোনোভাবেই আমরা এটিকে সামলাতে পারবো না। মর্গান হাউজের বই দ্য সাইকোলজি অফ মানি শুধুমাত্র ইনভেস্টিং বা ফাইন্যান্সের কথা মোটেই বলে না। আসলে এই বইটি আমাদেরকে শেখায় যে আমাদের অভ্যাস, আমাদের ব্যবহার এবং আমাদের দৃষ্টিটি পয়সার সঙ্গে কেমন থাকা উচিত। আর হ্যাঁ, আপনি ভিডিও পুরোটি দেখেন এবং শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট যেন আপনার জন্য আনতে পারি। ফ্রেন্ডস, এই বইটি আমাদেরকে শেখায় যে পয়সা শুধুমাত্র নম্বরই নয়, আসলে ইমোশন এবং মাইন্ডসেটের খেলা। এই বইয়ের থেকে আমরা জানব যে মানির সাইকোলজির 8টি গোল্ডেন রুলস, এই 8টি নিয়ম যেটি আপনার চিন্তা এবং আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবার মেথডটি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। এই কারণে আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং মানির সাইকোলজিটিকে খুব গভীরভাবে জানুন, যেন আপনি নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারটিকে নিজেই কন্ট্রোল করতে পারেন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রুল নম্বর 1, কেউ পাগল নয়। পয়সার দুনিয়ার মধ্যে এক স্টেপ রাখার সঙ্গেই আমরা এটি সবসময় মেনে চলি যে যা আমরা নির্ধারণা নেব ওইটি সম্পূর্ণভাবে তর্কসঙ্গত, চিন্তা ভাবনা করে এবং বিশ্লেষণের পরেই সবসময়ের জন্য নেওয়া হয়। আমরা এটি সবসময় বিশ্বাস করি যে আমরা সব বিত্তীয় মামলাতে ফাইন্যান্সিয়ালি খুবই বুদ্ধিমান রয়েছে, কিন্তু আসল সত্যি এর থেকেও অনেক বেশি জটিল এবং মানবীয় রয়েছে। সত্য এটি যে পয়সার সঙ্গে জড়িত নির্ধারণা শুধুমাত্র তর্কের পরে আধারিত মোটেই থাকে না। আসলে আমাদের অনুভব, আমাদের পরবরিশ, আমাদের আশেপাশের পরিবেশ এবং ওইসব কোথা থেকে সবসময়ের জন্য প্রভাবিত হয়, যেটি আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছি। পয়সার ব্যাপারে যে কোনো মানুষ সম্পূর্ণভাবে তার্কিক মোটেই থাকতে পারে না। সে কত বেশি লেখাপড়া জানুক, বেশি বুদ্ধিমান বা অনুভবী হলে কি হবে, তার নির্ধারণার পিছনে ভাবনা, ভয়, আশা এবং ব্যক্তিগত ইতিহাসের বড় একটি যোগদান থাকে। উদাহরণের হিসেবে কল্পনা করুন একজন ব্যক্তির যে 1950 সালের দশকে বড় হয়েছে। সে হয়তো গ্রেট ডিপ্রেশন নিচেই দেখেনি, কিন্তু ওনার ঠাকুরদা ঠাকুমা এবং বাবা মা ওই সময়ের আর্থিক সমস্যা, আনএমপ্লয়মেন্ট এবং ক্ষুধাকে অনুভব করেছে। ওইসব কথার এফেক্ট ওইসব ব্যক্তির পরে অবশ্যই পড়েছে। এই কারণে ওই ব্যক্তি পয়সাটিকে খুব সতর্কতার সঙ্গে খরচা করবে এবং সেভিংটিকে সর্বোচ্চ প্রাথমিকতা দেবে, কারণ সে কষ্টটি অনুভব করেছে। অন্যদিকে ওনার নাতনি যে একজন স্থির এবং ব্যবস্থিত অর্থ ব্যবস্থার মধ্যে বড় হয়েছে, যে টেকনিক এবং ইনভেস্টের নতুন সময় দেখেছে, সে রিস্ক নিতে, স্টার্টআপে এবং শেয়ার বাজারে সক্রিয় থাকার জন্য বেশি প্রফিটেবল সে মনে করে। এবার দুজনের দেখার দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এর মধ্যে এমন নয় যে একজন সঠিক রয়েছে এবং আরেকজন ভুল। দুজনের চিন্তাই তাদের অনুভব এবং পারিবারিক পরিবেশের পরে আধারিত। ঠিক তেমনই একজন ব্যক্তি যে 2008 সালের ব্যবসায়িক আর্থিক মন্দির সময় নিজের চাকরিটি ওই জায়গায় হারিয়ে ফেলেছিল, সে সারা জীবন শেয়ার বাজার থেকে সবসময় ভয় পেয়েই যাবে। ওনার স্টকের ইনভেস্টের নামে সবসময় ভয় হবে। কিন্তু অন্যদিকে যে ঠিক ওই সময় বাজারের সস্তা দামে স্টক কিনে নিয়েছিল এবং তারপরে যখন বাজারটি উপরে এসেছিল তখন সে অনেক প্রফিট উপার্জন করেছিল, সে বাজারকে একটি সুযোগের খান মনে করবে। দুজনের অনুভব সম্পূর্ণ ভিন্ন এবং নির্ধারণা আলাদা তথা ডিসিশনও আলাদা। কিন্তু সমস্যা এইটি যে আমাদের মধ্যে থেকে কেউ দুনিয়ার মধ্যে আর্থিক ইতিহাসের ব্যক্তিগত রূপে অনুভব করতে পারে না। আমরা ওটি জানি যেটি আমরা দেখেছি, শুনেছি বা আমাদের বাবা মা এবং সমাজ আমাদেরকে শিখিয়েছে। যদি কোনো বাচ্চা একটি ধনী পরিবারে জন্ম নেয় তাহলে তার পয়সার অনুভব সে কোনো দিন অনুভব করতে পারবে না। এই কারণে সে খরচা করতে মোটেই সংকোচ দ্বিধাবোধ করে না। আর অন্য জায়গায় একটি গরিব পরিবারে জন্ম করা ছেলে পয়সাটি সেভিং করার প্রবৃত্তিতে সে বড় হয়।
তার জন্য প্রত্যেকটি পয়সা খুব দামি হয়। একবার আপনি চিন্তা করুন একটি গরিব কৃষকের, যে হঠাৎ করে একটি বড় পয়সা পেয়ে যায়। তার জন্য এই পয়সা কোনো সাধারণ জিনিস মোটেই নয়। হয়তো সে ওই পয়সাটিকে ইনস্ট্যান্টলি খরচা করে ফেলবে, কারণ সে সবসময় শিখেছে যে পয়সাটি হাতে আসার সঙ্গেই ব্যবহার করে নেওয়া উচিত, নতুবা নেক্সট টাইম কখন পয়সা আসবে কিনা কে জানে। আর ঠিক অন্য জায়গায় আরেকজন ব্যক্তি যে ধনী পরিবেশ থেকে এসেছে, সে পয়সাটিকে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করার ব্যাপারে সবসময় চিন্তা করে। সে রিস্ক নিতে পারে কারণ সে ব্যাকআপের একটি অভ্যাস রয়েছে। আমরা প্রায় অন্যদের ফাইন্যান্সিয়াল নির্ধারণাটি দেখে ওই জায়গায় জাজ করে নিই। যখন কোনো ব্যক্তির লটারি জেতার পরে কয়েক বছরের মধ্যে দিওয়ালিয়া হয়ে যায়, ঠিক ওই সময় আমরা ইনস্ট্যান্টলি বলি যে সে মূর্খ রয়েছে, কিন্তু আমরা এটি মোটেই বুঝি না যে ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কী ছিল। হয়তো সে এরকম ধরনের পরিবেশে বড় হয়েছিল যে জায়গায় সে এত পয়সা সেভ করার কোনো না জানকারি ছিল, না কোনো অনুভব। তার জন্য এটি অতই কঠিন ছিল যত কারোর কোনো কিছু না শিখে কোনো গভীর সমুদ্রে সাঁতার কাটতে ঠেলে দেবা। ঠিক তেমনই কিছু লোক এরকমও থাকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করে, কিন্তু তারপরও তারা পয়সাটাকে নিয়ে সবসময়ের জন্য ভয় পায়। তারা খরচা মোটেই করতে পারে না, প্রত্যেক সময় সেভিং করার ব্যাপারে চিন্তা করে, কারণ তাদের ছোটবেলার সময় খুব অভাবে ব্যতীত হয়েছে। পয়সার কমিটি তাদের ভেতরে একটি ভয় ঢুকিয়ে দেয়। অন্যদিকে কিছু লোকেরা পয়সাটিকে একদমই হালকাতে নেয়, অনেক বেশি রিস্ক নেয় এবং কিছু কিছু সময় তারা লসও খায়। আসল কথা এইটি যে কোনো ব্যক্তি আর্থিক ব্যাপারে পাগল মোটেই থাকে না। প্রত্যেক ব্যক্তি নিজের অনুভবের অনুসারে সবসময় চিন্তা করে এবং কাজ করে। যতসময় পর্যন্ত আমরা এটি মোটে বুঝবো না যে লোকেরা নিজের অতীতের থেকে গভীরভাবে প্রভাবিত হয়, ততসময় পর্যন্ত আমরা তাদের চিন্তা এবং নির্ধারণটি খুবই বোকামি মনে হয়। কিন্তু যখনই আমরা এই দৃষ্টিতে দেখাটি শুরু করে দিই যে কোনো ব্যক্তির আর্থিক চিন্তা ভাবনা তার কথার একটি গল্পের সঙ্গে থাকে, ঠিক তখনই আমরা অন্যদেরকে ওই জায়গায় জাজ করাটি ছেড়ে দিই। পয়সার দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে তর্কসঙ্গত মোটেই হয় না। আমরা সবাই কোনো না কোনোভাবেই কোনো নিজের ব্যক্তিগত অনুভব, ভাবনা এবং পরিস্থিতির সঙ্গে সবসময়ের জন্য প্রভাবিত হই। এইটি বোঝা যে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিকোণ তার জীবনের আধারিত রয়েছে। আমাদের নিজের বেশি পরিমাণে সহানুভূতি, বোঝা এবং খোলা মাথার সঙ্গে অন্যদের নির্ধারণাটিকে দেখার একটি শক্তি তো সবসময় দেয়। রুল নম্বর 2, ভাগ্য এবং রিস্ক। যখনই আমরা কোনো সাফল্য ব্যক্তির কথা সবসময় শুনি, তখন আমাদের ব্রেন ওই জায়গায় তার কঠিন পরিশ্রম, দৃঢ় নিশ্চয় এবং বুদ্ধিমানের সঙ্গে নেওয়া নির্ধারণার পরে চলে যায়। আমরা সবসময় চিন্তা করি যে সফলতার মূল মন্ত্র শুধুমাত্র পরিশ্রম এবং বুদ্ধিমানই রয়েছে, কিন্তু এটি কি সম্পূর্ণভাবে সত্যি? শুধুমাত্র পরিশ্রম এবং স্মার্ট নির্ধারণাটি কোনো ব্যক্তিকে ধনী বা সাফল্য করতে পারে, বা এর মধ্যে ভাগ্য বা লাক তথা রিস্ক এটির খুব গভীর একটি যোগদান থাকে? একবার চিন্তা করুন, যদি বিল গেট আমেরিকার কোনো দূরত্ব গ্রামে জন্ম নিত, যে জায়গায় স্কুলে কম্পিউটার পর্যন্ত ছিল না, তাহলে কি সে সেই ব্যক্তি হতে পারত যেটি আজকে রয়েছে? উনি কি মাইক্রোসফটের মতো ঐতিহাসিক কোম্পানির নীঁব রাখতে পারত? এটি বলা খুবই কঠিন। বিল গেটের সফলতার মধ্যে ওনার পরিশ্রম এবং বৌদ্ধিক ক্ষমতার ভূমিকাটি অনেকই নির্বাবাদ রয়েছে, কিন্তু তার সঙ্গে এটিও সত্য যে উনি খুবই ভাগ্যশালীও ছিলেন। ওনার স্কুল আমেরিকার ওইসব কাউন্টেবল স্কুলের মধ্যে ছিল, যেটি আমেরিকার মধ্যে সবথেকে প্রথম কম্পিউটার এসেছিল, যখন বেশিরভাগ লোকেরা কম্পিউটারের নামও ওই জায়গায় জানতো না। তখনই গেটস স্কুলে কাজ করার একটি সুযোগ পেয়েছিল। উনি ওই সময় ওই সুযোগটিকে জানলো, ওইটির লাভ উঠলো এবং তারপরে নিজের পরিশ্রমে ওনাকে খুব মহান করে তুলল। কিন্তু উনি ওই সুযোগটি ওই জায়গায় না পেত, তাহলে হয়তো ওনাকে একটি সামান্য বিজনেসম্যানের রূপে সবসময় জানতাম। দুনিয়ার সবথেকে ধনী এবং প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজনের রূপে এই জায়গায় আরেকটি উদাহরণের পরে একটু আপনি মনোযোগ দিন। মনে করে নিন যে কেউ লটারি জিতেছে এবং সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। স্টার্টিংয়ে ওই ব্যক্তি অনেকই ভাগ্যশালী ছিল, কিন্তু যদি সে কয়েক বছরের মধ্যে নিজের সব পয়সাটি ওই জায়গায় খরচা করে ফেলতো এবং তারপরে পুনরায় সে গরিব হয়ে যেত, তাহলে কি আমরা এটিকে ওনার একটি মূর্খতা বলবো, বা এটি বলবো যে রিস্ক এবং ভাগ্য দুটি ওনার জীবনের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ের পরে সবসময় সক্রিয় রয়েছে? এটিই তো সত্য। ভাগ্য এবং রিস্ক একটি পয়সার দুটি ভাগ।
যেমন আমরা সফলতা পাওয়ার পরে ওটির সব ক্রেডিট নিজের পরিশ্রম এবং কাবিলিয়তকে দিই, ঠিক তেমনই যখন আমরা অসফলতা পাই তখন আমরা বাইরের পরিস্থিতি, অন্য বা ভাগ্যকে সবসময়ের জন্য দোষ দিই। কিন্তু সত্য এইটি যে আমাদের লাইফের মধ্যে অনেকগুলি এরকম কিছু হয় যেটি আমাদের কন্ট্রোলে মোটেই হয় না। আমরা আমাদের নির্ধারণের পরে তো কন্ট্রোল রাখতে পারি, কিন্তু ওই সব নির্ধারণার ফলটি সবসময়ের জন্য আমাদের হাতে মোটেই থাকে না। প্রায় আমরা এটি সবসময় মনে করিনি যে যদি কোনো ব্যক্তি সাফল্য প্রাপ্ত করেছে তাহলে সে অবশ্যই সব কিছু হয়তো সঠিক করেছে, কিন্তু বাস্তবিকতা এইটি যে অনেক লোকেরা অনেকই পরিশ্রম, হার্ডওয়ার্ক, প্রতিবদ্ধ এবং বুদ্ধিমান হয়েও সাফল্য মোটেই হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তারা সঠিক সুযোগ মোটেই পায়নি, বা তারা হয়তো ভুল সময় ভুল জায়গায় ছিল। আর অন্য জায়গায় অনেক লোকেরা যাদের যোগ্যতা বেশি থাকে না, তারা শুধুমাত্র এই কারণে সাফল্য প্রাপ্ত করে নেয়, কারণ হচ্ছে তারা সঠিক সময় সঠিক জায়গাতেই থাকে। এর থেকে আমরা এটি মোটেই বলতে পারবো না যে পরিশ্রম এবং বুদ্ধিমানের কোনো মহত্ব এই জায়গায় নেই। এটি খুবই প্রয়োজন, কিন্তু এটি বোঝা খুবই প্রয়োজনীয় যে সফলতা এবং অসফলতার মধ্যে ভাগ্য এবং রিস্কের ভূমিকা অনেকই মহত্বপূর্ণ হয়। এবার আপনি চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, অনেক পয়সা সে উপার্জন করেছে, তাহলে এটি কি ওনার একটি বুদ্ধিমানের একটি ফল হবে? বা এটিও এই জায়গায় সম্ভব রয়েছে যে সে এমন একটি সময় ইনভেস্ট করেছিল যখন বাজারে ওই সময় তেজি ছিল, আর অন্য জায়গায় অন্য ব্যক্তি যে হয়তো অতই বেশি চালাক বা জানকার রয়েছে, যদি সে ডাউনফলের সময় ইনভেস্ট করত তাহলে হতে পারত যে সে খুবই পরিমাণে রিস্ক এবং ক্ষতি বা লস নিত। আসলে সফলতা এবং অসফলতা সবসময়ের জন্য জ্ঞানের একটি पैमाना মোটেই হয় না, আসলে সে সময় এবং স্থিতির পরেও নির্ভর করে। আমাদের ব্রেন এই কথাটি স্বীকার করতে খুবই কঠিন অনুভব করে যে কিছু জিনিস আমাদের কন্ট্রোল থেকে বাইরে থাকে। আমরা প্রেরণাদায়ক কথাগুলি তো সবসময়ের জন্য পড়ি, ইউটিউব ভিডিওস তো দেখি, এবং সবসময় এটি চিন্তা করি যে আমরাও যদি ওইটি করি যেটি ওনারা করেছে তাহলে আমরাও ঠিক তেমনই ওই রকম সফলতা প্রাপ্ত করতে পারবো। কিন্তু আমরা এটি ভুলে যাই যে প্রত্যেকটি কথার পিছনে ভাগ্য এবং রিস্কের একটি অদৃশ্য হাত সবসময় থাকে। এটির সবথেকে বড় লস এটি হয় যে আমরা ওই জায়গায় ভুল একটি আদর্শ প্রাপ্ত করে নিয়ে আমরা ওইটির নকল করতে শুরু করে দিই, যেটি হয়তো শুধুমাত্র ভাগ্যের কারণে সফল হয়েছিল। যদি আমরা ওই সফলতা না পেতাম তাহলে হয়তো আমরা ওই জায়গায় ক্লান্ত এবং নিরাশ হয়ে যাই, আর ওই জায়গায় আমরা লোকেদের অসফলতাটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করে দিই যারা খুবই পরিশ্রমিক ছিল এবং কিছু রিস্কের কারণে ওই জায়গায় পিছনে থেকেছিল। এর থেকে আমরা খুবই মূল্যবান শিক্ষাটি শিখতে পেরেছি। এবার প্রশ্ন এটি ওঠে যে আমাদের কি করা উচিত। সর্বপ্রথম আমাদের এটি বুঝতে হবে যে যে কোনো ব্যক্তির সফলতা বা অসফলতার ওনার কোনো ব্যক্তিগত ট্যালেন্টের পরে আধারিত মোটেই হয় না। আমাদের প্রত্যেকটি কথাটিকে খুব গভীরতার সঙ্গে জানতে হবে, এটি যাচাই করতে হবে যে ওই ব্যক্তি কি ভাগ্যশালী ছিল কি না, বা ওনার প্ল্যানিংটি সত্যি ওই জায়গায় প্রভাবশালী ছিল। আমাদের নিজের সফলতার পরে ঘমণ্ড মোটেই করা উচিত নয়, কারণ এমনও হতে পারে যে ওর মধ্যে আমি ছাড়া আমাদের ভাগ্যরও একটি ভূমিকা ছিল। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা এটি যে আমাদের অন্যদের অসফলতা বা ওনাকে মূর্খ বোঝাটি বন্ধ করতে হবে। হতে পারে যে সে হয়তো সব কিছু সঠিক করেছে, কিন্তু ওনার কাছে ঠিক ওই রকম ধরনের ভাগ্য মোটেই ছিল না যেমন অন্যদের কাছে ওই রকম ভাগ্য ছিল। ভাগ্য এবং রিস্ক আমাদের জীবনের ওই একটি সময় যার পরে আমাদের কন্ট্রোল মোটেই থাকে না। কিন্তু আমরা এটিকে যদি আমরা বুঝে যাই তাহলে আমরা বেশি যথার্থবাদী আশা আমরা তৈরি করতে পারবো, ভালো নির্ধারণা নিতে পারবো এবং অন্যদের প্রতি বেশি পরিমাণে সহানুভূতি রাখতে পারবো। রুল নাম্বার 3, কোনো সময় যেন পর্যাপ্ত নয়। পয়সার দুনিয়ার মধ্যে একটি অদ্ভুত জাল বিছানো রয়েছে, একটি এরকম ধরনের জাল যার মধ্যে ফেসে লোকেরা এটি ভুলে যায় যে কত এবং কতটুক বেশি ইনাফ রয়েছে। হয়তো কোনো ব্যক্তি এরকম বলেছে যে আমার কাছে এটি পর্যাপ্ত রয়েছে, আমাকে আরও অন্য কিছু প্রয়োজন নেই। হয়তো সে কোনো আরবপতি, উদ্যোগপতি বা একজন সামান্য চাকরি করা ব্যক্তি হোক। সবাই এই আন্তহীন দৌড়ে সবসময় ভেগে চলছে পয়সা এবং সম্পত্তি, নাম এবং শহরাত। কিন্তু চিন্তা করার কথা এটি যে এই দৌড়নটি কোনো সময়ের জন্য খত্ম হয়। এই দৌড়নের পিছনের মানসিকতাটিকে বোঝানোর জন্য একটি খুবই ইন্টারেস্টিং কথা রয়েছে, যেটি বিখ্যাত রাজনেতা এবং ইনভেস্টর জন বোপাল এটি সাজেশন দিয়েছিল। উনি এই কথাটি বলেছিল যে একবার দুজন
বিখ্যাত লেখক ছিল গাট 1 এবং গাট 2, যে হেল এবং হেলার ছিল। একজন ধনী আরবপতি লোকের মধ্যে সে আনম্রিত ছিল। গাট ওই জায়গায় হেসে জোসেফকে বলল যে তুমি কি জানো যে এই ব্যক্তি একদিনে অত পয়সা উপার্জন করে না যত আপনার বেস্ট সেলার বই ক্যাচবাইজ সারা জীবনের মধ্যে উপার্জন করেছে। এরপরে হেলার ওই জায়গায় হাসলো এবং খুব শান্তির সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আমার কাছে ওই জিনিস রয়েছে যেটি ওনার কাছে কোনো দিন থাকবে না, পর্যাপ্ত হবার একটি ভাবনা। এই উত্তরটি খুবই সাধারণ অবশ্যই মনে হয়, কিন্তু এটি খুব গভীরতার সঙ্গে চিন্তা করতে মজবুর করে দেয়। পর্যাপ্ত হবা কোনো জিনিস মোটেই নয় যেটি বাইরে থেকে আসে, এটি একটি ভিতরীয় অনুভব। আর এই সেই অনুভব যেটি আজকের দুনিয়ার মধ্যে অনেকই কম লোকেদের কাছে রয়েছে। পয়সার ক্ষুধাটি এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে লোকেরা এটি অনুভব করতে পারে না যে ওনার কাছে যা আছে ওইটিও অনেক বেশি। এই ক্ষুধাটি শুধুমাত্র দরিদ্র এবং মধ্যমবর্গ লোকেদের জন্য সীমিত মোটেই নয়। আসলে আরবপতি, রাজনেতা এবং উদ্যোগপতি পর্যন্ত এটি দেখা যায়। একবার আপনি চিন্তা করুন যে এমন কিছু ধনী লোকেরা যারা আগের থেকে এত ধনী রয়েছে যে তাদের কাছে অনেকগুলি জেনারেশন খুব আরামের জীবন ব্যতীত করতে পারে, কিন্তু তারপরও তারা ঘুষ নেয়, ঘোটালা করে, ট্যাক্স চুরি করে। কারণ কি? কারণ হচ্ছে তারা মোটেই অনুভব করে না। একটি বড় কড়া এবং সত্যিকারের উদাহরণ রয়েছে বার্নি ম্যাডফের। উনি একজন সাবালো ইনভেস্টর ছিল, কোটি কোটি ডলারের সম্পত্তির মালিকও ছিল, কিন্তু ওনাকে আরও প্রয়োজন ছিল। এই কারণে সে ঠগে এবং ফ্রডের রাস্তাটি চয়েস করলো। সে এত নিচে পড়ে গিয়েছিল যে ওনার সম্পূর্ণ ঘোটালা দুনিয়ার সামনে চলে এসেছিল। ফল এইটি ছিল যে সে নিজের সব পয়সাটি ওই জায়গায় হারিয়ে ফেলেছিল। ওনাকে জেলেও যেতে হয়েছিল এবং ওনার পরিবার ওই জায়গায় অপমানিত হয়েছিল। এর থেকে আমরা এটি শিখতে পারি যে যখন মানুষ এটি মোটে বুঝতে পারে না যে কত ইনাফ রয়েছে, তখন সে শুধুমাত্র নিজের পয়সাই নয়, আসলে নিজের সম্মান, নিজের আত্মসম্মান এবং শান্তিটিও ওই জায়গায় হারিয়ে ফেলে। আর এই সমস্যাটি শুধুমাত্র বড় লোকেদের পর্যন্তই সীমিত নয়, আমরা সবাই এই জালের মধ্যে সবসময়ের জন্য ফেঁসে রয়েছি। যখন আমরা প্রথমবার কোনো জায়গায় চাকরি শুরু করি তখন আমরা ছোট্ট একটি স্যালারি ওই জায়গায় বড় মনে হয়, কিন্তু কয়েক মাসের মধ্যে ওই স্যালারিটি ওই জায়গায় আমাদের ছোট মনে হয়। তারপরে আমরা ওই জায়গায় প্রমোশনের আশা মনে করি, স্যালারি বাড়ে, কিন্তু সন্তুষ্টি মোটেই পাই না। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের চারিদিকে দেখি এবং পাই যে কেউ আমাদের থেকে বেশি পয়সা উপার্জন করছে, কেউ আমাদের থেকে আগে বের হয়ে গেছে। আমরা সবসময়ের জন্য তুলনা করি। আমরা সবসময় মনে করি যত সময় পর্যন্ত আমরা সবার আগে থাকবো না তৎসময় পর্যন্ত ওই জায়গায় আমরা সন্তুষ্ট হব না। কিন্তু এটি একটি খাতারনাক চিন্তা। কারণ হচ্ছে যে এই ধরনের কোনো অন্তিম রেখা মোটেই নেই। আপনি যতই চান, যতই উপার্জন করুন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি এরকম থাকবে যে যার কাছে আপনার কাছে থেকে বেশি থাকবে। এবং আমরা যদি পর্যাপ্ত অনুভব করা না শিখি তাহলে আমরা কোনো দিন সন্তোষ এবং খুশির অনুভবটি মোটেই করতে পারবো না। এর মানে এটি মোটেই নয় যে আমাদের পরিশ্রম করা ওই জায়গায় ছেড়ে দেওয়া উচিত বা জীবনে আগে বাড়ার জন্য চেষ্টা করা উচিত। পয়সা খুবই প্রয়োজন, কিন্তু এটি একটি সাধন, লক্ষ্য মোটেই নয়। আমাদের এটি সবসময় নির্ধারিত করতে হবে যে আমাদের জন্য পর্যাপ্ত কী। যখন আমরা এটি বুঝে যাই তখনই আমরা জীবনটিকে ওই জায়গায় সন্তুলনের সঙ্গে, ব্যালেন্সের সঙ্গে ব্যতীত করতে পারবো। যেসব লোকেরা এই কথাটি বুঝে যায় তারা নিজের জীবনের মধ্যে বেশি শান্তি এবং সন্তোষের অনুভব করে। তারা নিজের খুশিটিকে শুধুমাত্র পয়সার সঙ্গে কানেক্ট মোটেই করে না, আসলে সম্পর্ক, অনুভব এবং মানসিক শান্তির সঙ্গে কানেক্ট করে। তারা এটি সবসময় জানে যে সত্যিকারের খুশি ওইসব জিনিসের মধ্যে থাকে যেটি পয়সা দিয়ে আমরা কিনতে পারবো না, যেমন ভালোবাসা, ফ্রেন্ডস, স্বাস্থ্য বা শান্তি। যদি আমরা এটি বুঝে যাই যে আমাদের জন্য পর্যাপ্ত কী, তাহলে আমরা শুধুমাত্র এই অন্তহীন দৌড়তে পারবো না, আসলে বেশি অর্থপূর্ণ এবং সুখী জীবন ব্যতীত করতে পারবো। রুল নাম্বার 4, কিছু চমৎকারী চক্রবৃদ্ধি। পয়সাটিকে বাড়ানোর সবথেকে শক্তিশালী রহস্য কী? কিছু লোকেরা এটিকে স্মার্ট ইনভেস্টমেন্ট বলে, কিছু লোকেরা এটিকে ভালো একটি রণনীতি থাকা উচিত, আর অনেক লোকেরা এরকম চিন্তা করে যে অনেক পয়সা উপার্জন করা খুবই প্রয়োজন, কিন্তু তখনই ধনী দেখে আমরা বেড়েই যাব। কিন্তু সত্য এই সব থেকে সম্পূর্ণভাবে ভিন্ন রয়েছে। আসল রহস্য খুবই সাধারণ রয়েছে, কিন্তু তার এফেক্টটি খুবই অসাধারণ রয়েছে। ওই সে চক্রবৃদ্ধি ব্যাজ, যেটিকে ইংরেজিতে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলা হয়।
কম্পাউন্ড ইন্টারেস্ট ওই একটি বিত্তীয় জাদু, যেটিকে যদি আমরা সঠিক সময় বুঝে যাই এবং ধৈর্যের সঙ্গে ওইটিকে যদি আপন করি, তাহলে এটি যে কোনো সাধারণ ব্যক্তিকে অসাধারণ পয়সা একটি মালিক করে তুলবে। এটিকে অ্যালবার্ট আইনস্টাইনও বিশ্বের 8তম ওয়ান্ডার্স বলেছে, এবং এটি কোনো মজাক মোটেই নয়। আসুন এই রহস্যটিকে আমরা আরও বিস্তারভাবে বোঝার চেষ্টা করি। যদি আপনার কাছে শোনা হয় যে দুনিয়ার সবথেকে সাফল্য ইনভেস্টর কে, তাহলে হয়তো আপনি বলবেন ওয়ারেন বাফেট। আপনি হয়তো ভুল মোটেই হবেন না, কিন্তু আপনি কি জানেন যে ওনার টোটাল সম্পত্তির বেশিরভাগ ভাগ তখন তৈরি হয়েছিল যখন উনি নিজের 70 এবং 80 দশকের সময় ছিল। এর মানে এটি মোটেই নয় যে উনি ওই সময় ওই বয়সে ইনভেস্ট করাটি শুরু করেছিল। আসলে উনি 11 বছরের বয়সে ইনভেস্ট করাটি ওই জায়গাতে শুরু করে দিয়েছিল। উনি সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধির জাদুটিকে নিজের পক্ষে কাজ করতে সবসময় দিয়েছিল। ওয়ারেন বাফেট কোনো সুপার হিউম্যান মোটেই ছিল না। উনি কোনো অলৌকিক শক্তিটি ওই জায়গায় তৈরি করেছিল না, ব্যবহার করেছিল না। উনি খুবই সাধারণ এবং খুবই শক্তিশালী সিদ্ধান্তটি আপন করেছিল, খুব সকালে শুরু করেছিল, কন্টিনিউ ছিল এবং ধৈর্য রাখেছিল। এই চক্রবৃদ্ধির আসল একটি রহস্য। কল্পনা করুন যে আপনার কাছে 10,000 টাকা রয়েছে এবং আপনি এটিকে বছরে 10% ব্যাজে সবসময়ের জন্য ইনভেস্ট করেন। প্রথম বছরের শেষে এটি 11,000 হয়ে যাবে। দ্বিতীয় বছরে এই ব্যাজটি 11,000-এর পরে লাগবে, নাকি 10,000-এর পরে। আর এই চক্রটি ঠিক এরকমভাবে সবসময় চলতেই থাকবে। প্রত্যেক বছর আপনার রাশির পরে পাওয়া ব্যাজটিও বেশি পরিমাণে ব্যাজ উৎপন্ন করবে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটি এত বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যে কয়েক বছর পরে পয়সা অটোমেটিক্যালি ওই জায়গায় বাড়তে থাকে, যেমন সেটি অটোমেটিক্যালি কাজ করছে। এবার আপনি চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি 20 বছরের বয়সে প্রত্যেক মাসে 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করে দেয় এবং ওইটিকে 12% বছরে রিটার্ন পায়, তাহলে 40 বছরে ওই ব্যক্তি কোটি টাকার মালিকও হয়ে যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি 30 বছরের বয়সে ওইটি যদি শুরু করে, তাহলে সে অতই বেশি সম্পত্তির জন্য দুগুণ পয়সা ওই জায়গায় ইনভেস্ট করতে হবে। এই জায়গা থেকে বড় একটি শিক্ষা আমরা পেয়ে যাই যে ইনভেস্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়সা নয়, আসলে সময়ের হয়। বেশি পয়সা লাগানো ভালো কথা, কিন্তু লম্বা সময় পর্যন্ত ইনভেস্টটিকে ওই জায়গায় জারি রাখা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং মহত্বপূর্ণ। এটি কারণ যেসব লোকেরা ধৈর্যের সঙ্গে ওই জায়গায় ইনভেস্ট করে, তারা সবসময়ের জন্য যেতে চক্রবৃদ্ধি ব্যাজের জাদু শুধুমাত্র পয়সা পর্যন্ত সীমিত মোটেই নয়। এই সিদ্ধান্তটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সবসময়ের জন্য লাগু হয়, সেটি জ্ঞান হোক, অভ্যাস হোক, সম্পর্ক হোক বা কোনো ফিটনেস হোক। যদি আপনি প্রত্যেক দিন শুধুমাত্র 1% ভালো হবার চেষ্টাতে সবসময় থাকেন, তাহলে 1 বছরের মধ্যে আপনি 37 গুণ বেশি ভালো হতে পারবেন। এই চক্রবৃদ্ধির প্রভাব খুবই স্লোলি শুরু করুন, কিন্তু শেষে মেলা বিস্ফোরক পরিণাম। সমস্যা এইটি যে বেশিরভাগ লোকেরা খুব দ্রুত গতিতে রেজাল্ট চায়। তারা শর্টকাট সবসময় খোঁজে, রিস্কে ভরা নির্ধারণাটি নেয় এবং অসফল হবার পরে নিজেকে সবসময়ের জন্য যাচাই করে আর বলে যে ইনভেস্ট তাদের জন্য মোটেই নয়, ইনভেস্ট কোনো জুয়া মোটেই নয়। এটি একটি অনুশাসিত প্রক্রিয়া যেটি সময় এবং ধৈর্যের ডিমান্ড করে। এটি কারণ যে বুদ্ধিমান লোকেরা খুব কম বয়সেই ইনভেস্টটি শুরু করে দেয় এবং ভয় না পেয়ে লম্বা সময় পর্যন্ত তারা ইনভেস্টটি জারি রাখে। তাদের দৃশ্যটি এটি থাকে যে আজকে লাগানো বীজটি কোনো দিন এক সময় বড় একটি বট গাছে পরিণত হবে, আর এটি তাকে বিত্তীয় স্বতন্ত্রতা পর্যন্ত পৌঁছয়। যদি আপনিও ধনী হতে চান, তাহলে আপনি জাদুর চক্রবৃদ্ধিটিকে বুঝুন, খুবই জলদি শুরু করুন এবং ধৈর্যের সঙ্গে লেগে থাকুন। এটি একটি আসল রাস্তা, স্লো এবং নিশ্চিতভাবে ধনী হবার একটি রাস্তা। রুল নাম্বার 5, ধনী হয়ে থাকা। পয়সা উপার্জন করা খুবই ইম্পর্টেন্ট একটি লক্ষ্য হতে পারে, কিন্তু তার থেকে বড় এবং চ্যালেঞ্জিং লক্ষ্য হয় ওই পয়সাটিকে ওই জায়গায় বানিয়ে রাখা, ওইটিকে সামলানো এবং আশা আগামী সময় ওইটিকে আরও বাড়ানো। অনেক লোকেরা এরকমও থাকে যারা কোনো এক সময় অনেক বেশি ধনী হয়ে যায়, সেটি লটারি জিতে হোক, কোনো বড় ব্যবসায়িক সওদা হোক বা কোনো বিলাসিতার মাধ্যমে হোক। কিন্তু ধনী হবাটি সব কিছু মোটেই হয় না। আসল খেলা তখন শুরু হয় যখন আপনি ওই পয়সাটিকে লম্বা সময় পর্যন্ত ওই জায়গায় তৈরি করে রাখেন। ইতিহাস এই কথার সবসময় সাক্ষী রয়েছে যে আনকাউন্টেবল লোকেরা এমনও রয়েছে যারা কোটি আরব টাকাও সম্পত্তিও বানিয়েছে, কিন্তু কয়েক বছরের মধ্যে তারা মাটিতেও চলে এসেছে,
কারণ কি? কারণ হচ্ছে পয়সা উপার্জন করার টেকনিক এবং পয়সা তৈরি করে রাখার স্কিলটি দুটি ভিন্ন ভিন্ন রয়েছে। একবার আপনি চিন্তা করুন যে আপনি বছরের পরিশ্রম এবং সমর্পণের সঙ্গে খুবই মজবুত বিত্তীয় স্থিতি বানিয়েছেন, কিন্তু আপনি ওইটিকে সুরক্ষিত রাখার একটি যোজনা বানাননি। তাহলে কয়েক বছরের নির্ধারণের মধ্যে একটি আর্থিক সমস্যা আপনাকে পুনরায় শূন্যে নিয়ে আসতে পারে। বার্নি ম্যাডাফ এটির প্রমুখ একটি উদাহরণ। এক সময় উনি ওয়াল স্ট্রিট একটি চমকানো তারা ছিল, কিন্তু ভয়, ধোঁকা এবং ভুল নির্ণয়টি ওনাকে জেলের কাঠগড়ায় যেতে বাধ্য করেছিল। অন্যদিকে ওয়ারেন বাফেটকে আপনি দেখুন, উনি না শুধুমাত্র পয়সা উপার্জন করেছিল না, আসলে দশক বা দশক ধরে পয়সাটিকে সামলেও রেখেছিল। ওনার সফলতার রাজটি শুধুমাত্র বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করা মোটেই নয়, আসলে রিস্ক প্রবন্ধন, বিনম্রতা এবং লম্বা সময় পর্যন্ত টিকে থাকার মানসিকতাই রয়েছে। যেটি কোনো ব্যক্তি কোনো জায়গায় ধনী হয়, তখন একটি মনোবৈজ্ঞানিক পরিবর্তন আমরা দেখতে পারি। উনি এটি মনে করে যে প্রত্যেকবার সে সঠিক নির্ণয় নেবে, যে ওনার নির্ধারণা কোনো সময়ের জন্য ভুল হবে না। এই ওভার কনফিডেন্সটি আস্তে আস্তে করে বিনাশের একটি কারণ হয়ে দাঁড়ায়। এটি একটি কারণ যে অনেক লোকেরা লটারি বিজেতা যারা রাতারাতি কোটিপতি হয়ে যায়, কিছু বছরের মধ্যে তারা পুনরায় দরিদ্র হয়ে যায়। একটি স্টাডির অনুসারে প্রায় 70% লটারি বিজেতা 5 বছরের মধ্যে তারা নিজের সব সম্পত্তি ওই জায়গায় হারিয়ে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে ওনার ওই জায়গায় ধনী হবার যে মানসিকতা ওই জায়গায় আপন করেছিল না। ধনবান হওয়ার জন্য দুটি গুণ সবথেকে ইম্পর্টেন্ট, ভয় এবং ধৈর্য। এই ভয় কোনো দুর্বলতার প্রতীক মোটেই নয়, আসলে এটি একটি বুদ্ধিমানী। এইটি বিশ্বাস করা যে প্রত্যেক জিনিস সবসময় আপনার অনুসারে মোটেই চলবে না। এর মানে এটি যে আপনাকে প্রত্যেক পরিস্থিতির জন্য সবসময়ের জন্য তৈরি থাকতে হবে। এরকম ধরনের লোকেরা তারা নিজের ভয়টিকে জানে, তারা পয়সাটিকে সুরক্ষিত রাখতে জানে, তারা ইনভেস্টের মধ্যে বিবিধতা আনে, ব্যাকআপ ফান্ড রাখে এবং কোনো সময়ের জন্য কোনো কিছু চিন্তাভাবনা না করে বড় কোনো রিস্ক তারা নেয় না। অন্যদিকে ধৈর্য এমন একটি গুণ যেটি শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্যই নয়, আসলে ওইটিকে সামলানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক লোকেরা খুব দ্রুত গতিতে ধনী হবার ইচ্ছায় এমন ধরনের রিস্ক নিয়ে ফেলে যেটি ওনাদের সম্পূর্ণ জীবনের উপার্জনটিকে মিটাতে পারে। কিন্তু যেসব লোকেরা আস্তে আস্তে করে এবং রেগুলারভাবে প্রগতি করতেই থাকে, তারা বেশি সময় পর্যন্ত টিকে থাকে। জাপানের কোম্পানিগুলি আপনি দেখুন, তারা রিস্ক নেওয়ার থেকে একটু বাঁচার চেষ্টা করে, খুবই আস্তে এবং স্থির গতিতে তারা আগে বেড়ে যায় এবং তারা এই রন্তির কারণে তারা দশকের দশক পর্যন্ত সফলতা তারা বানিয়ে রাখতে পেরেছে। মনোযোগ করার সবথেকে ইম্পর্টেন্ট কথা এইটি যে ধনী হয়ে থাকা একটি দীর্ঘকালিক মানসিকতা। এটি কোনো একবারের প্রক্রিয়া মোটেই নয়, আসলে সারা জীবন চলা একটি জার্নি। এর জন্য সতর্কতা, প্ল্যানিং এবং মানসিক ব্যালেন্স থাকা খুবই প্রয়োজন। আপনাকে এটি সবসময় মেনে চলতে হবে যে কোনো সময় ভুলও এই জায়গায় হবে, কিন্তু আপনার তৈরি এবং চিন্তার কারণে এই ভুলটি আপনার সম্পত্তিটিকে ওই জায়গায় শেষ মোটেই করবে না। যখনই আপনি পয়সা উপার্জন করেন, তখন সর্বপ্রথম স্টেপ এটি থাকা উচিত যে আপনি এটিকে সুরক্ষিত রাখার একটি প্ল্যানিং জন্য আপনি তৈরি করেন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, ইনভেস্টটিকে বিবিধতা করুন এবং তারপরে নিজের রিস্কটিকে খুবই সীমিত করার চেষ্টা করুন। এইটিও খুবই প্রয়োজন যে আপনি নিজের সীমাটিকে ওই জায়গায় জানুন এবং এইটি স্বীকার করুন যে আপনি প্রত্যেকবার সঠিক মোটেই হবেন না। যখন আপনি এটি বুঝে যান, তখন আপনি শুধুমাত্র ধনীই থাকেন না, আসলে ওই ধনীটিকে স্থায়ীও রাখতে পারবেন। এইটি আসলে একটি সফলতা, শুধুমাত্র পয়সাওয়ালা হওয়াই মোটেই নয়, আসলে ওই পয়সাটিকে সময়ের মধ্যে দাঁড় করে রাখানোটি খুবই ইম্পর্টেন্ট। রুল নাম্বার 6, টেলস অ্যান্ড উইন। মানে আর যদি টেল আসে তাহলে আপনি জিতে যাবেন। পয়সা এবং ইনভেস্টের দুনিয়াটিকে দেখার আমাদের দৃশ্যটি প্রায় খুবই সীমিত এবং ম্যাথমেটিক্যালি থাকে। আমরা সবসময় চিন্তা করি যে কোনো প্ল্যানিং রণতে বা কোনো মেথড কয়েকবার সফল হয়ে গেছে, তাহলে এটি সবসময়ের জন্য কাজ করবে, আর যদি সেটি একবার ফেল হয়ে যায় তাহলে বেকার হয়ে যাবে। কিন্তু সত্য এর থেকে অনেকই ভিন্ন রয়েছে। আসলে পয়সার দুনিয়ার মধ্যে একটি শতাংশের থেকে বেশি লটারির মতো হয়। এই জায়গায় অনেক কবার কোনো নির্ধারণটি, কোনো একটি ডিল বা কোনো একটি দুর্বল সুযোগটি সম্পূর্ণ খেলাটিকে নাড়াতে পারে। এই রহস্যটিকে বোঝার জন্য আমাদের টেলস ইউ উইনের সিদ্ধান্তটিকে এই জায়গায় বুঝতে হবে। কল্পনা করুন
যে আপনার হাতে একটি কয়েন রয়েছে, যখন আপনি এটিকে উপরে দেন তখন এটির হেলস এবং টেলস আসার সম্ভাবনা একদম বরাবর থাকে 50-50। এবার আপনি চিন্তা করুন, যদি হেড আসে তাহলে কিছু হয় না, না লাভ না কোনো লস, কিন্তু টেলস যদি আসে তাহলে আপনাকে 100 গুণ বেশি প্রফিট পাবেন। তাহলে এবার আপনি নিজে চিন্তা করুন যে আপনি এই কয়েনটি কি বারবার উপরে দিতে চাইবেন। অবশ্যই যদি এটি টেলস আসে তাহলে আপনার একবারে জিতে সম্পূর্ণ সব লসটি পরিপূর্ণ করে দেবে। টেলস ইউবিনের একটি শক্তি। এই চিন্তাটিকে বড় বড় ইনভেস্টার সবসময়ের জন্য আপন করে। তারা প্রত্যেকবার সঠিক হবার চেষ্টা মোটেই করে না। আসলে তারা শুধুমাত্র এই ওয়েটেই থাকে যে তারা একবার যদি টেল চলে আসে তারপর ওই টেলটি ওনার ভাগ্যটি সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। এবার আপনি চিন্তা করুন যে বিশ্বের সাফল্য কোম্পানিগুলি যেমন অ্যাপল, অ্যামাজন, টেসলা বা গুগল, এইসব কোম্পানি কি প্রত্যেকবার সঠিক নির্ধারণা নিয়েছে? মোটেই না। এইসব লোকেরা এরকম ধরনের অনেক প্রোডাক্ট তারা লঞ্চ করেছে যেটি ফেল হয়ে গেছে। অ্যাপলের নিউটন, অ্যামাজনের ফায়ারফোন, গুগলের গুগল আর্থ, এইসব বড় বড় অসফলতা ছিল, কিন্তু এসব কোম্পানি ওই জায়গায় হার মোটেই মেনেছিল না যখন ওনাদের টেল আসলো, যেমন আইফোন, এডব্লিউএস বা অ্যান্ড্রয়েড। উনি ওইসবের সফলতা এইসব ইন্ডাস্ট্রির একটি বাদশা করে দিয়েছিল। জেফ বেজজের উদাহরণ আপনি এই জায়গায় নিয়ে নিন। অ্যামাজনও অনেক প্রজেক্টের মধ্যে অনেক পয়সা উপার্জন করেছিল, কিন্তু যখন উনি অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ডাব্লিউএস, তারপর একটি ডিল করেছিল, সে এত বেশি সফল হয়েছিল যে ওনার একার উপার্জনটি সব লসটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করে দিয়েছিল। এটি হচ্ছে আসল টেলস ইউবিনের একটি জাদু। এর থেকে আমরা এটি বুঝতে পেরেছি যে প্রত্যেক ভুল, প্রত্যেক অসফলতা একটি শেষ মোটেই নয়। কোনো কোনো সময় অসফলতা একটি প্রক্রিয়া হয়, এটি কোনো কোনো সময় একটি রাস্তাও হয়। এটিকে একটি সফলতার দিকে যেটি সব কিছুই পরিবর্তন করে দেয়। এই কারণে যেসব লোকেরা এই সিদ্ধান্তটিকে বুঝে যায় তারা বারে বারে ডাউনফল হওয়া থেকে ভয় মোটেই পায় না। তারা জানে হারের মানে এটি মোটেই নয়, শেষ নয়, এটি একটি স্টেপ, ওই স্টেপ পর্যন্ত পৌঁছানোর। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি যে এই সিদ্ধান্ত শুধুমাত্র ইনভেস্ট বা বিজনেসের পরেই নয়, আসলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে সবসময়ের জন্য লাগু হয়। যদি আপনি একজন লেখক হন, কলাকার হন, খেলোয়াড় হন বা কোনো স্বপ্ন দেখছেন, তাহলে মনে করে রাখবেন যে অনেক কয়বার ছোট ছোট চেষ্টা অনেক সময় নেগলিজেন্স হবে, কিন্তু আপনি ওই জায়গায় যদি স্ট্রিক্টলি থাকেন তাহলে একদিন আপনার পরিশ্রম রং মোটেই আনবে আর আপনার চেষ্টাটিকে সাফল্যে পরিণত করবে। এই কারণে বারে বারে আপনি কয়েনটি উপরে উঠুন, অসফলতা থেকে মোটে ভয় পাবেন না। যদি একবার টেল চলে আসে তাহলে তো আপনি জিতেই গেছেন। এটি হচ্ছে আসল সফলতার একটি মূল সূত্র, টেলস ইউ উইন। রুল নম্বর 7, স্বাধীনতা। যদি আপনাকে এই কথাটি বলে যে পয়সা উপার্জন করার সব থেকে উদ্দেশ্য কী, তাহলে আপনার উত্তর কি থাকা দরকার? বেশিরভাগ লোকেরা এই কথাটি বলবে যে সুরক্ষা মানে সিকিউরিটি, যেন জীবনের মধ্যে যে কোনো জিনিসের জন্য অভাব না আসে। কিছু লোকেরা বলবে যে সুবিধা এবং আরাম, যেন জীবন খুবই সহজ এবং সুবিধাজনক জন্য হয়ে যায়। কিছু লোকেরা বলবে যে শান্তি, শওকত এবং লাক্সারি, যার কারণ সমাজের মধ্যে জন্য একটি স্ট্যাটাস যেন তৈরি হয়ে যায়। কিন্তু যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝব যে এইসবের উত্তরের পিছনে একটি মূল ভাবনা লুকিয়ে রয়েছে, স্বাধীনতা। আসলে বন্ধুরা, পয়সার সব থেকে বড় শক্তি এটি মোটেই নয় যে এটি আপনাকে কস্টলি কাপড় বা কোনো আলিশান ঘর দিতে পারবে। এটির সবথেকে বড় শক্তি এটি যে এটি আপনাকে নিজের লাইফে, নিজের মেথডে ব্যতীত করার একটি স্বাধীনতা দেয়। স্বাধীনতা কখন, কোন জায়গায় এবং কিভাবে কাজ করবেন এই নির্ধারণটি আপনি নিজের জন্য নিতে পারেন। স্বাধীনতা এটি যে আপনি কার সঙ্গে সময় ব্যতীত করতে চান আর কোন কোন জিনিসে আপনি পয়সা লাগাতে চান না, এটিও আপনি নির্ধারিত করতে পারবেন। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা সব সময়ের জন্য সংঘর্ষ করে একটি ভালো চাকরি পাওয়ার জন্য, বেশি স্যালারির জন্য, বড় ঘর কেনার জন্য এবং খুব কস্টলি গাড়ি চালানোর জন্য। কিন্তু যদি আমরা সবাই এই সব কিছু সংঘর্ষের একদম গোড়া পর্যন্ত যাই তাহলে আমরা পাবো যে আসলে এই সবের দ্বারাই আমরা আমাদের জীবনে পরে একটি কন্ট্রোল পেতে চাচ্ছি। আমরা সবসময় এটি চাই যে আমরা কোনো জিনিসের আদেশের পালনটি যেন না করা লাগে, কোনো একটি দুর্বলতার কারণে কাজ যেন না করা লাগে। এটি তো আসলে একটি স্বাধীনতা। ফিজিক্যাল তো মোটেই নয়, মানসিক একটি স্বাধীনতা। কল্পনা করুন যে আপনার কাছে এত পয়সা যেন থাকে যে
আপনি নিজের প্রয়োজনটি পরিপূর্ণ করার জন্য কামনা করেন। আপনি কাজ করেন শুধুমাত্র এই কারণে যে এই কাজটি আপনার ভালো লাগে, আসলে আপনার মূল্যের অনুসারে আপনাকে সন্তোষ দেয়। এটি তো সবথেকে বড় একটি সুখ, কোনো অন্যদের জন্য মোটেই নয়, আসলে নিজের জন্য জীবন ব্যতীত করা একটি সুখ। এই স্বাধীনতা আপনাকে একটি আত্মসম্মান দেয়, একটি আন্তরিক ব্যালেন্সও দেয়। আর সবথেকে বড় কথা এটি যে খুশি থাকার একটি শক্তিও দেয়। কিন্তু ধ্যান রাখুন যে ধনবান হওয়ার জন্য এবং স্বাধীনতা পাওয়ার জন্য এর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। অনেক লোকেরা যারা বাইরে থেকে তো বড়লোক দেখা যায়, কিন্তু ভিতর থেকে তারা মোটেই স্বাধীন থাকে না। তাদের কাছে বড় বড় গাড়ি তো রয়েছে, আলিশান ঘর এবং বিজনেস তো রয়েছে, কিন্তু তারা রাত দিন কোনো অন্য মানুষের আশা, সামাজিক প্রেশার এবং নিজের মহত্ত্বাকাঙ্ক্ষার মধ্যে সবসময়ের জন্য ঢুকে থাকে। আর অন্যদিকে কিছু লোকেরা এমনও রয়েছে যাদের কাছে অত পয়সা তো থাকে না, কিন্তু তারপরও তারা সম্পূর্ণ স্বাধীন থাকে। তারা এটি নির্ধারিত করে যে কখন কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং কার সঙ্গে কাজ করতে হবে। তারা কোনো মজবুরির মধ্যে নয়, আসলে নিজের চয়েসে লাইফটি ব্যতীত করে। আসল সম্পত্তি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জমা করা পয়সা মোটেই নয়। আসল সম্পত্তি এটি যে আপনি নিজের লাইফটিকে কত স্বতন্ত্রতার সঙ্গে জীবন ব্যতীত করছেন। যেসব লোকেরা এই কথাটিকে বোঝে তারা নিজের পয়সাটির ব্যবহার ঠিক এরকমভাবে সবসময়ের জন্য করে যে তারা দীর্ঘকালিক স্বাধীনতা যেন পায়। তারা কোনো ফালতু খরচা থেকে সবসময়ের জন্য বেঁচে থাকে। ছোট ছোট ইচ্ছার পরে তারা কন্ট্রোল রাখে এবং ইনভেস্ট এমন জিনিসের পরে সবসময় করে যেটির সময় এবং ঊর্জাটিকে যেন মুক্ত করে। এটি শুধুমাত্র তাৎক্ষণিক সুখ দেয়। বিশ্বের মধ্যে সবথেকে বেশি খুশি তারাই থাকে যাদের কাছে নিজের সময়ের পরে তারা কন্ট্রোল করতে পারে, তারা নিজের বাচ্চাদের সঙ্গে খেলা করতে পারে, নিজের শখটি ওই জায়গায় পরিপূর্ণ করতে পারে এবং জীবনটিকে সম্পূর্ণভাবে ব্যতীত করতে পারে। এই স্বতন্ত্রতাটি কোনো বুদ্ধিমানী এবং বলিদানের কারণে মোটেই আসে না। এর জন্য আজকের সময় কিছু যদি তাদের কুরবানি দিতে হয়, যেমন বাজে খরচা, ধৈর্য রাখা এবং বুদ্ধিমানের সঙ্গে পয়সাটির ব্যবহার করা। আসলে শেষে প্রশ্ন এটি ওঠে যে শুধু আপনি একটি ধনী লোক হতে চান? যদি সত্যি আপনি স্বাধীন থাকতে চান, যদি আপনার লক্ষ্যটি একটি স্বাধীনতা থাকে, তাহলে আপনাকে পয়সাটিকে শুধুমাত্র খরচা করার একটি বস্তু মোটেই নয়, আসলে স্বাধীনতার একটি মাধ্যম মনে করতে হবে। আসল সফলতা তখন আসে, এটি হচ্ছে আসল স্বাধীনতা, আর এটি হচ্ছে পয়সার সবথেকে বড় একটি শক্তি। রুল নাম্বার 8, পয়সা সেভিং করা। ধনী হবার আসল একটি রহস্য। যখনই আমরা ধনী হবার কথা আলোচনা করি তখন আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা সর্বপ্রথম এটি চিন্তা করি যে আমাদের বেশি পয়সা উপার্জন করতে হবে। আমাদের এটি মনে হয় যে আমাদের স্যালারি যদি এই জায়গায় দুগুণ হয়ে যায় বা আমাদের বিজনেসটি হঠাৎ করে বড় হয়ে যায়, তাহলে আমাদের সব আর্থিক সমস্যা ওই জায়গায় খতম হয়ে যাবে। কিন্তু এই চিন্তাটি এই জায়গায় একটু অধরি রয়েছে। ধনী শুধুমাত্র বেশি পয়সা উপার্জন করলে আসে না, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পয়সা ওই জায়গায় সেভিং করা। অনেক লোকেরা এটি সবসময় বিশ্বাস করে যে সেভিং শুধুমাত্র ওইসব লোকেরা করতে পারে যাদের ইনকাম অনেক বেশি থাকে, কিন্তু এটি একটি খুবই বড় ভ্রম। ইতিহাসের মধ্যে এরকম অনেকগুলি উদাহরণ আপনি দেখতে পারবেন যে জায়গায় কোটি কোটি টাকা উপার্জন করা লোকেরা দিওয়ালিয়া হয়ে গেছে, কারণ তারা সেভিংয়ের কোনো অভ্যাস করতে পারেনি। অন্যদিকে কিছু সাধারণ চাকরি করা বা ছোট ব্যবসায়িক লোকেরা শুধু নিয়মিত সেভিং করার কারণে বিত্তরূপে আত্মনির্ভর হয়ে গেছে। সবথেকে বড় উদাহরণ আপনি ওয়ারেন বাফেটের নিতে পারেন। ইনি বিশ্বের সবথেকে ধনী লোকের মধ্যে কাউন্ট করা হয়, কিন্তু ওনার জীবনশৈলী খুবই সাধারণ রয়েছে। উনি আজকের সময় ওই পুরনো ঘরে থাকে যে ঘরটিকে উনি 1968 সালে কিনেছিলেন। উনি কস্টলি কারের জায়গায় একটি সামান্য কার সবসময়ের জন্য ব্যবহার করে। ওনার জন্য দেখানো কোনো মাইনে মোটেই রাখে না। উনি জানেন যে আসল ধনী হওয়া এই কথার মধ্যে মোটেই নয় যে আপনি কত উপার্জন করেন, আসলে এই কথার মধ্যে রয়েছে যে আপনি কত টাকা সেভিং করেন এবং ওই বাঁচানো পয়সাটির ব্যবহারটি কিভাবে করেন। আপনি একবার চিন্তা করুন যে আপনার ইনকাম যদি প্রত্যেক বছর 20% হিসেবে বাড়ে এবং আপনার খরচা 25% হিসেবে বাড়ে, তাহলে কি আপনি ধনী হতে পারবেন? অবশ্যই না, কারণ আপনি যত পয়সা আপনি উপার্জন করছেন ওর থেকে বেশি যদি খরচা করেন তাহলে আপনার স্থিতি কোনো সময়ের জন্য মজবুত হবে না।
যদি আপনি নিজের ইনকামের 30 থেকে 40% ভাগ সেভিং করে নেন, তাহলে সময়ের সঙ্গে আপনি একটি মজবুত আর্থিক নেপ ওই জায়গায় দাঁড় করতে পারবেন। সেভিংয়ের সবথেকে বড় শক্তি এটি যে এটি আপনাকে মানসিক এবং আর্থিক স্বাধীনতা সবসময়ের জন্য দেয়। যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সেভিং থাকে, তখন আপনাকে কোনো অপ্রত্যাশিত স্থিতির মতো চাকরি যাওয়া বা বিজনেসের মধ্যে লস হবার থেকে ভয় মোটেই পেলে হবে না। এই সেভিংটি আপনাকে ইনভেস্টের একটি সুযোগও দেয়, যার কারণ আপনি নিজের সম্পত্তিটি বাড়াতে পারবেন। এবার প্রশ্ন এইটি যে পয়সা সেভিং করা নিজের খুশি এবং নিজের প্রয়োজনটিকে মারা মোটেই নয়। এটি শুধুমাত্র একটি ব্যালেন্সের কথা। এটির অর্থ মোটে এটি না যে আপনি এই জায়গায় কঞ্জুস হয়ে যান। আসলে বুদ্ধিমানের সঙ্গে এই জায়গায় খরচা করুন। যদি আপনি চিন্তা ভাবনা করে খরচা যদি না করেন, তাহলে আপনার উপার্জন কত বেশি হলে কি হবে, এটি আপনাকে ধনী মোটেই হতে দেবে না। যখন আপনার কাছে পর্যাপ্ত মাত্রায় সেভিং থাকে, তখন আপনি মজবুরিতে চাকরি করতে মজবুর মোটেই হন না। আপনি আরও ভালো সুযোগের সবসময়ের জন্য ওয়েট করেন। আপনি জীবনটিকে নিজের শর্তের পরে সবসময় জীবিত থাকতে পারেন এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, আপনি ভবিষ্যৎকে নিয়ে সবসময়ের জন্য আশ্বস্ত থাকতে পারবেন। শেষে আমরা এই কথাটি বলতে পারি যে পয়সা সেভিং করে কোনো রকেট সায়েন্স মোটেই নয়। এটা একটি সরল এবং খুবই শক্তিশালী একটি অভ্যাস, যেটি প্রত্যেক ব্যক্তিকে আর্থিক সুরক্ষা এবং স্বাধীনতার দিকে নিয়ে যায়। যদি আপনি ধনী হতে চান, তাহলে প্রথম স্টেপ এইটি যে বেশি পয়সা উপার্জন করার আগে বুদ্ধিমানের সঙ্গে সেভিং করতে শিখুন। দ্য সাইকোলজি অফ মানি বই আমাদেরকে সবসময়ের জন্য এটি শেখায় যে পয়সা শুধুমাত্র একটি ম্যাথমেটিক্যাল খেলা মোটেই নয়। এটি আমাদের ভাবনা, চিন্তা এবং অভ্যাসের কারণে খুব গভীরতার সঙ্গে কানেক্টেড রয়েছে। এই বইটির সবথেকে বড় মেসেজ এটি যে ধনী হওয়া এবং ধনী হয়ে থাকার একদম মাঝে বড় একটি ভিন্নতা রয়েছে। পয়সা উপার্জন করা একটি কথা, কিন্তু এটিকে সঠিকভাবে ম্যানেজ করা এবং নিজের জীবনের মধ্যে ফ্রিডম আনা আসলে একটি খেলা। এই জার্নির মধ্যে আমরা দেখেছি যে কিভাবে ভাগ্য এবং রিস্ক আমাদের আর্থিক সফলতাটিকে সবসময় প্রভাবিত করে, কেন লোভ আমাদেরকে বরবাদ করতে পারে এবং কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট সবথেকে শক্তিশালী একটি অস্ত্র। এইটুকু আমরা জানব যে পয়সা উপার্জন করা থেকে বেশি এটিকে সেভিং করা এবং বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করা, যেন আমরা নিজের লাইফের মধ্যে নিজের শর্তের পরের জন্য জীবিত থাকতে পারি। আসল ধনী কস্টলি ঘর বা লাক্সারি কারের মধ্যে মোটেই নয়, আসলে ওই মানসিক শান্তির মধ্যেই থাকে যে জায়গায় আমাদের পয়সার চিন্তা মোটেই করতে হয় না। যদি আমরা পয়সাটিকে সঠিক দৃষ্টিকোণে দেখেন এবং দীর্ঘকালিক চিন্তা আপন করেন, তাহলে আমরা শুধুমাত্র আর্থিক রূপে মজবুত হতে পারবো না, আসলে একটি খুশি এবং ব্যালেন্সময় জীবন ব্যতীত করতে পারবো। এই বইয়ের মধ্যে আমাদেরকে এটি বুঝিয়েছে যে জীবনের মধ্যে পয়সাটির সঠিক বোঝ এবং ওইটির সঠিক ব্যবহারই আমাদেরকে আসল সম্পত্তি দেয়। তাহলে ফ্রেন্ডস, আমরা আশা করি যে এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং হ্যাঁ, আপনি নিজের সাজেশনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকম ধরনের আরও অডিও শোনার জন্য আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করতে মোটেই ভুলবেন না, যেন আপনি যে কোনো অডিও বুক আরও যেন মিস না করতে পারেন। আমি আবার আসবো একটি নতুন অডিও বুকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।